বছরের সেরা দশ সিজন 2 আমি ভেবেছিলাম হয়তো সাকসেসফুল হবে, কিন্তু যেইভাবে তোমরা সাপোর্ট দেখালে আমি বলতে পারি এটা একটা ফ্লপ সিজন গেছে। তো আমি বলেছিলাম এই সিজনে 6টা এপিসোড নিয়ে আসবো, কিন্তু যেমন বললাম যে এইভাবে ভিউ পড়ছে এই এপিসোডগুলোতে, মানে যতটা ভিউজ তোমরা দিচ্ছ, যতটা ইন্টারেস্ট তোমরা দেখাচ্ছ, আমার মনে হয় না 6টা এপিসোড অবধি সিরিজটা সার্ভাইভ করতে পারতো বলে। তাই আমি একটা এপিসোড কমিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের প্রমিস করেছিলাম এই বছরের শেষ অবধি এপিসোড আসবে। তাই টোটাল 5টা এপিসোড আসবে, এটা হলো তার এপিসোড 4। আর সেটা কী বিষয় হতে চলেছে থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো, তাই আর সেটা নিয়ে বেশি কথা বলবো না। তো ডিরেক্ট ভিডিওটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তো এপিসোড 4 হতে চলেছে এই বছরের সেরা 10 ফিমেল সুপারস্টার বা ওমেন সুপারস্টার যাই বলো না কেন। তো আবারও বলে রাখি, এই যে লিস্টটা আমি বানিয়েছি টপ 10 বা সেরা 10 যাই বলো না কেন, এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়নের উপর বেস করে আমি বানিয়েছি। আমি একবারও বলছি না তোমাদের আমার সাথে একমত হতে হবে। তোমাদের যদি মনে হয়ে থাকে যে টপ 10-এ অন্য কোনো ফিমেল সুপারস্টার ডিজার্ভ করতো, তো তোমরা তাকেও রাখতে পারো তোমাদের লিস্ট হিসেবে। আর যদি তোমরা একটু কষ্ট করে কমেন্ট করতে পারো, তো তোমাদের সেরা 10-এর লিস্ট এই বছরে তোমাদের কাদের কাজ সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন হিসেবে তোমাদের সেরা 10 কারা সেটা জানাতে পারো। তাই আমার সাথে একমত হতে হবে সেরকম কোনো কথা নেই, জাস্ট মজার জন্য ভিডিওটা দেখো, আর পারলে একটু সাপোর্ট দেখিয়ে দিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যেও। তো আর বেশি দেরি না করে সোজা চলে আসা যাক আমার লিস্টের নাম্বার 10-এর, যেখানে আমি রেখেছি স্টেফিনি ভ্যাকারকে। এবার স্টেফিনি ভ্যাকার এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আর আজকে রয়ের এপিসোডেও আমরা দেখেছি যে সে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নিয়েছে নিকি বেলা আর রাকেল রড্রিগুয়েজকে হারিয়ে। তো স্টেফিনি ভ্যাকার এই বছরটা শুরু করেছিল যখন সে এনএক্সটিতে এসেছিল, তারপর সে এনএক্সটি ওমেন্স চ্যাম্পিয়নও হয়েছিল। র অফ রেসলমেনিয়াতে আমরা তাকে দেখতে পেয়েছিলাম, আর তারপর তার মেন রোস্টারে ডেবিউ হল, আর মেন রোস্টারে ডেবিউর কিছুদিনের মধ্যে আমরা দেখতে পেলাম সে কুইন অফ দ্য রিংও হয়েছিল, আর কুইন অফ দ্য রিং হওয়ার সাথে সাথে সে আমাদের ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়নও হয়ে গেছিলো, ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যেটা কিন্তু ছোটোখাটো বিষয় না। তো আমরা বলতে পারি স্টেফিনি ভ্যাকারের জন্য বছরটা খুব ভালোই কেটেছে, কিন্তু যেহেতু তার মেন রোস্টারের ডেবিউ কিছুটা শেষের দিকে হয়েছিল বছরের, তাই আমি আমার লিস্টে স্টেফিনি ভ্যাকারকে নাম্বার 10-এ রেখেছি। কিন্তু হ্যাঁ, তোমাদের লিস্টে তোমরা যদি স্টেফিনি ভ্যাকারকে আরও উপরে রাখতে চাও সেটা অবশ্যই রাখতে পারো, সেখানেও কোনো দ্বিমত নেই, কারণ স্টেফিনি ভ্যাকার সেটা ডিজার্ভ করে। নাম্বার 9 আমি রেখেছি অ্যালেক্সা ব্লিসকে। এবার অ্যালেক্সা ব্লিসের জন্য এই বছরটা কেমন গেছে কীভাবে বলি, কারণ দেখো অ্যালেক্সা ব্লিস কিন্তু এই বছর মেজর কোনো চ্যাম্পিয়নশিপ জেতেনি, না তো সে ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন হয়েছে, না তো ওমেন্স হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু হ্যাঁ, অ্যালেক্সা ব্লিসের কাছে যে চ্যাম্পিয়নশিপটা এসেছে এই বছর সেটা হচ্ছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, যেটা সে শার্লেট ফ্লেয়ারের সাথে মিলে পেয়েছে। তো অ্যালেক্সা ব্লিসের জন্য এই বছরটা যে খুব একটা ভালো গেছে আমি সেটাও বলবো না, কিন্তু বাকি সুপারস্টারের থেকে অ্যালেক্সা ব্লিসের বছরটা সত্যি অনেকটাই ভালো গেছে, কারণ আমরা দেখেছিলাম এই বছরের রয়্যাল রাম্বলে অ্যালেক্সা ব্লিসের রিটার্ন হয়েছিল, যেখানে সেটা হিউজ পপ পেয়েছিল। আর তাছাড়াও পুরো বছরটাকে আমরা যদি দেখি, অ্যালেক্সা ব্লিস মানে কাজ তো করছিল, আর তারপর তার সাথে যখন শার্লেট ফ্লেয়ারের বন্ডিংটা তৈরি হলো, সেই যে স্টোরি লাইনটা শুরু হলো, তারপর তো অ্যালেক্সা ব্লিস পুরো নেক্সট লেভেলেই চলে গেছিলো। আমরা দেখতে পেলাম অ্যালেক্সা ব্লিস শার্লেট ফ্লেয়ারের একটা টার্ন করালো, যেখানে শার্লেট ফ্লেয়ার হিল থেকে ফেস টার্ন করলো। তারা বলতো যে আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড না, কিন্তু তাদের হাবভাব দেখে মনে হতো যে তারা তো একে অপরের বেস্ট ফ্রেন্ড। তো এই যে পুরো গল্পটা চললো, তারপর তাদের একসাথে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জেতা, বা তাদের এই পুরো ট্যাগ টিম ডিভিশনের উপর একটা রাজত্ব করা, এই সব কিছু মিলে বলতে পারি যে অ্যালেক্সা ব্লিসের এই বছরটা তো দুর্দান্ত কেটেছে। মানে এই যে আমরা গত 2-1 বছরে অ্যালেক্সা ব্লিসকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছিলাম না, সেইটা তো মানে পুরো পুষিয়ে দিয়েছে অ্যালেক্সা ব্লিস। আর এই বছরটা বাকি অন্যান্য যেমন বললাম অনেক ফিমেল সুপারস্টারের থেকে অ্যালেক্সা ব্লিসের বছর হিসেবে বেশি মনে রাখা হতে পারে, কারণ একটা রিটার্ন হয়েছিল, তারপর সে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছিল, আর তারপর তার আর শার্লেটের যে বন্ডিংটা। তো শুধুমাত্র যেহেতু কোনো মেজর চ্যাম্পিয়নশিপ অ্যালেক্সা ব্লিসের কাছে আসেনি, তো সেই কারণে অ্যালেক্সা ব্লিসকে আমি আমার লিস্টে একটু নিচের দিকে রেখেছি। আর আমার মনে হয় নাম্বার 9 অ্যালেক্সা ব্লিসের জন্য পারফেক্ট পজিশন হবে। যদি কথা বলা হয় নাম্বার 8-এর, তো সেখানে আমি রেখেছি জেড কার্গিলকে। এবার জেড কার্গিলের রিটার্ন আমরা দেখেছিলাম এই বছরের এলিমিনেশন চেম্বারে, যেখানে সে এসেই নায়োমির উপর অ্যাটাক করে দিয়েছিল। তারপর আমরা নায়োমি আর জেড কার্গিলের মধ্যে একটা ফিউডও দেখেছিলাম, যেখানে রাসেলমেনিয়াতেও সে নায়োমিকে ফেস করেছিল। আর জেড কার্গিলকে তো ডাব্লিউডাব্লিউ প্রথম থেকে একটা পাওয়ার হাউসের মতোই দেখানোর চেষ্টা করছে, আর আমরা বলতে পারি এই বছরটা জেড কার্গিলের জন্য একটা ব্রেকআউট ইয়ার ছিল, যেখানে জেড কার্গিল নিজের পোটেনশিয়ালের উপর পারফর্ম করার একটা সুযোগ পেয়েছে। আর আমরা এই বছরের নাইট অফ চ্যাম্পিয়ন্সেও দেখেছিলাম জেড কার্গিল কুইন অফ দ্য রিংও জিতে গেছিলো।
হ্যাঁ, আমি মনে হয় স্টেফিনি ভ্যাকারের জন্য বলেছিলাম সে কুইন অফ দ্য রিং জিতেছিল, সেটা একটু ভুল হয়েছে, কারণ স্টেফিনি ভ্যাকার কুইন অফ দ্য রিং জেতেনি, সে একটা টুর্নামেন্ট জিতেছিল যেখানে সে আর কি চ্যাম্পিয়নশিপের জন্য সুযোগ পেয়েছিল, কিন্তু কুইন অফ দ্য রিং জিতেছিল আমাদের জেট কার্গিল। তো জেট কার্গিল কুইন অফ দ্য রিং জেতার পর আমরা দেখতে পেলাম তার সাথে টিফিনি স্ট্র্যাটনের একটা ফিউড শুরু হয়, যেখানে একটা ম্যাচ তো সে টিফিনি স্ট্র্যাটনের কাছে হেরে গেছিল, কিন্তু তারপর টিফিনি স্ট্র্যাটনের উপরেই সে তার হিল টার্ন করলো, আর হিল টার্ন করার পর তো আমরা জেট কার্গিলের একটা অন্যই রূপ দেখতে পেলাম, যেখানে আমরা দেখতে পেলাম টিফিনি স্ট্র্যাটনের এত বড় টাইটেল র্যাঙ্কে জেট কার্গিল শেষ করলো, আর জেট কার্গিল হয়ে গেল আমাদের ব্র্যান্ড নিউ WWE ওমেন্স চ্যাম্পিয়ন। তো যেমন বললাম, এই বছরটা জেট কার্গিলটার পোটেনশিয়ালের উপর পারফর্ম করার সুযোগ পেয়েছে, আর জেট কার্গিল সেই সুযোগটাকে ভালো মতো কাজেও লাগিয়েছে। যদিও আমি এটা বলেছিলাম যে জেট কার্গিল এখনও চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরোপুরি রেডি হয়নি, যেটা আমি এখনও বিশ্বাস করি, মানে আমি এখনও বিশ্বাস করি জেট কার্গিল এখনও পুরোপুরি রেডি হয়নি, তার এখনও অনেক ডেভেলপমেন্ট বাকি। কিন্তু অন্যান্য সুপারস্টারের তুলনায় আমি বলতে পারি জেট কার্গিলের এই বছরটা অনেকটাই ভালো গেছে। তো সেই কারণে আমার এই লিস্টে নাম্বার 8-এ আমি জেট কার্গিলকে রেখেছি। যদি কথা বলা হয় নাম্বার 7-এ, তো সেখানে আমি রেখেছি শার্লেট ফ্লেয়ারকে। এবার কেনই বা রাখবো না, বছরের শুরুতেই চলে যাও না, রয়্যাল রাম্বলের শার্লেট ফ্লেয়ার তার রিটার্ন করেছিল, যেটা আগে থেকে অ্যানাউন্স ছিল, তারপর সেই রিটার্নটা করার পর সেই বছরের রয়্যাল রাম্বল জিতেও গেছিল, আর রয়্যাল রাম্বল জিতে সে টিফিনি স্ট্র্যাটনকে চ্যালেঞ্জ করেছিল WWE ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে রাসেলমেনিয়াতে সে হেরে গেছিল। কিন্তু তারপর তার সাথে অ্যালেক্সা ব্লিসের যে গল্পটা চলেছিল, যেটা আমি অ্যালেক্সা ব্লিসের সময়ও বললাম যে সেই গল্পটা এই বছরটাকে পুরো বানিয়ে দিয়েছে। তারপর আমরা শার্লেট ফ্লেয়ারের ক্যারেক্টারেও একটা চেঞ্জ দেখতে পেলাম, তার যে একটা ইগোয়েস্টিক ক্যারেক্টার ছিল, সে যে নিজেকে কুইন বলতো, সেখান থেকে আমরা দেখতে পেলাম সে কিছুটা একটু সরল হলো, আর তারপর সে অ্যালেক্সা ব্লিসের সাথে মিলে তাদের যে ট্যাগ টিমটা ফর্ম করলো, সেইখানে তারা ওমেন্স ট্যাগ টিম ডিভিশনে রাজ করতেও শুরু করে দিল, যেখানে তারা ট্যাগ টিম চ্যাম্পিয়ন্সও হয়ে গেল। তো আমরা বলতে পারি শার্লেট আর অ্যালেক্সার এই যে বন্ডিংটা, এই বন্ডিংটা এই বছরের একটা মেমোরেবল মোমেন্ট, আর এই বন্ডিংটার জন্য এই দুইজন সুপারস্টারকে এই বছর মনে রাখা হবে। আর এই বছর আমি বলতে পারি যে শার্লেট ফ্লেয়ার হয়তো কোনো বড় চ্যাম্পিয়নশিপ জেতেনি, যদি কোনো বড় চ্যাম্পিয়নশিপ জিতে যেত হয়তো শার্লেট ফ্লেয়ার আরও উপরে জায়গা পেত, কিন্তু বাকি অন্যান্য দিক থেকে দেখতে গেলে শার্লেট ফ্লেয়ারের একটা স্টার পাওয়ার আছে, আর সে যখন যেই স্টোরিতেই ঢোকে সেই স্টোরিটাকেই বড় বলে মনে হয়। আর যেমন বললাম, সে ট্যাগ টিম ডিভিশনে ঢুকে ট্যাগ টিম ডিভিশনের এই চ্যাম্পিয়নশিপটাকে অনেকটা এলিভেট করতে সাহায্য করেছে, আর অ্যালেক্সা ব্লিসের সাথে তার বন্ডিংয়ের কথা তো বললামই। তো সব কিছু মিলে আমার মনে হয় আমার এই লিস্টের নাম্বার 7th পজিশনটা শার্লেট ফ্লেয়ার ডিজার্ভ করে। যদি কথা বলা হয় নাম্বার 6-এর, তো সেখানে আমি রেখেছি লায়রা ভ্যালকাইরিয়াকে। এবার লায়রা ভ্যালকাইরিয়ার গল্পটা ওই বছর খুব ইন্টারেস্টিং ছিল, যেখানে বছরের শুরুতে তাকে পুরো রুকি বলে মনে হচ্ছিল, যে নতুন নতুন মেন রোস্টারে ডেবিউ করেছে, সে এখনও কিছু জানে না, কিন্তু তখন আমরা দেখতে পেলাম যে সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপও জিতে গেছিল, ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। আর তারপর রাসেলমেনিয়াতে সে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য সুযোগ পেয়েছিল, যেখানে তার পার্টনার ছিল বেলি, কিন্তু বেলিকে বেকি লিঞ্চ ইনজিওর্ড করে দিয়েছিল রাসেলমেনিয়ার আগে, আর তারপর বেকি লিঞ্চ নিজেই তার ট্যাগ টিম পার্টনার হিসেবে চলে এসেছিল, আর রাসেলমেনিয়াতে তারা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেও গেছিল। কিন্তু ওইটা আলাদা ব্যাপার, র আফটার রাসেলমেনিয়াতে তারা তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ হেরে যায়, তারপর তো বেকি লিঞ্চ লায়রা ভ্যালকাইরিয়ার উপর হিল টার্ন করে, আর তারপর বেকি লিঞ্চ যেইভাবে লায়রা ভ্যালকাইরিয়ার সাথে একটা ফিউড করেছে, আর যেইভাবে বেকি লিঞ্চ লায়রা ভ্যালকাইরিয়াকে একটা স্টার বানাতে সাহায্য করেছে, সেটার জন্য বেকি লিঞ্চের কথা পরে হবে, কিন্তু লায়রা ভ্যালকাইরিয়াও বেকি লিঞ্চের সামনে পুরো একজন স্টারের মতোই বিহেভ করেছে, আর তাকে কম্পিটিশন দিয়েছে। আর তারপর আমরা তার আর বেলির মধ্যে একটা ছোটোখাটো ফিউড দেখেছিলাম, যেখানে আমরা পরবর্তীকালে দেখতে পাই সে আর বেলি আবার সেম পেজে চলে আসে, আর সেখান থেকে লায়রা ভ্যালকাইরিয়ার একটু এই বছরটা ডাউন হতে শুরু করে। কিন্তু তার আগে লায়রা ভ্যালকাইরিয়া যে কাজটা করে দিয়েছিল, যেইভাবে তার সাথে বেকি লিঞ্চের ফিউডটা চলেছে প্রায় বছরের অধিকাংশ সময় ধরে, তাছাড়া তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জেতা, তার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জেতা, সব কিছু বললে এই বছরটা লায়রা ভ্যালকাইরিয়ার জন্য একটা ব্রেকআউট ইয়ার ছিল। এবার তাকে শুধু নিজেকে ক্যারি করতে হবে, ক্যারি ফরওয়ার্ড করে 2026-এ নিয়ে যেতে হবে, আর যদি সে নিজেকে ঠিকমতো ক্যারি করতে পারে, তাহলে আমি বলতে পারি তার মধ্যেও একটা ফিউচারে বড় সুপারস্টার হওয়ার মতো পোটেনশিয়াল আছে। আর এই সব কিছুই শুরু হয়েছিল এই বছর থেকে, তাই আমার মনে হয় 2025-এর সেরা 10-এর লিস্টে লায়রা ভ্যালকাইরিয়া আমার এই লিস্টে, মানে আমার ওপিনিয়ন, নাম্বার 6-এর পজিশন ডিজার্ভ করে। এবার যদি চলে আসা যায় টপ 5-এ, তো 5 নম্বরে আমি রেখেছি নায়োমিকে। এবার নায়োমির এই বছর যে ক্যারেক্টার চেঞ্জটা হয়েছিল না, আমার মনে হয় সেটা সবথেকে মেমোরেবল ক্যারেক্টার চেঞ্জ মানে রিসেন্ট কয়েক বছরের। কারণ সবার প্রথমে এলিমিনেশন চেম্বারে জেট কার্গিল রিটার্ন করার পর যেভাবে নায়োমিকে অ্যাটাক করেছিল, তারপর আমরা দেখতে পেয়েছিলাম নায়োমি আর জেট কার্গিলের মধ্যে একটা ফিউড, যেখানে মাঝখানে বিয়াঙ্কা ব্লেয়ারও ছিল, কারণ বিয়াঙ্কা ব্লেয়ারের সাথে নায়োমির যে ব্রেকআপটা হয়েছিল সেটাই নায়োমিকে ভেতর থেকে পুরো ভেঙে দিয়েছিল। আর তারপর নায়োমি তার যে একটা হিল ক্যারেক্টার আমাদের দেখিয়েছিল, যেখানে সে প্রসিড উইথ কশন, এই ট্যাগ লাইনটার সাথে সবাইকে শুধু ধ্বংস করতে এসেছিল। আর এই বছরে তো মানি ইন দ্য ব্যাঙ্কও নায়োমি জিতে যায়, শুধু মানি ইন দ্য ব্যাঙ্ক যেতেই না, সেই মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাশ ইন করে সে ওয়ার্ল্ড হেভিওয়েট মানে ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হয়ে গেছিলো।
তো এই সব কিছু মিলিয়ে দেখলে নাওমির জন্য বছরটা খুবই ভালো যাচ্ছিল, কিন্তু মাঝখান থেকে আমাদের জিমি উসো দাদা একটু গন্ডগোল করে দিয়েছিল, আর যার ফলে আমাদের নাওমি দিদি প্রেগনেন্ট হয়ে যায়। আর তার জন্য তাকে তার চ্যাম্পিয়নশিপ রিলিঙ্কুইশ করতে হয়। কিন্তু তার আগে সে তার যে ক্যারেক্টার চেঞ্জ দেখিয়েছে, সে তার যে মোমেন্টাম চেঞ্জ দেখিয়েছে, আর সে তার যে ডেভেলপমেন্টটা দেখিয়েছে 2024-এর নাওমির সাথে তুলনা করলে সেটা অনেক আকাশ পাতাল তফাৎ ছিল। তো এই কারণে আমার মনে হয় যদি নাওমির প্রেগনেন্সি না আসতো মাঝখানে, তাহলে এই বছরটা নাওমির জন্য আরও বেটার হতো। কিন্তু মাঝখানে যেহেতু তার প্রেগনেন্সি চলে এসেছিলো, তো সেই কারণে মানে বছরের মাঝেই তাকে আর কি ডাব্লিউডাব্লিউই ছেড়ে ব্রেক নিতে হয়। কিন্তু এখন আমরা তাকে কংগ্রাচুলেট করতে পারি বা বেস্ট উইসেস দিতে পারি তার ফিউচারের জন্য। আশা করি তাদের সন্তান খুব ভালোভাবে পৃথিবীতে চলে আসবে। কিন্তু আপাতত এই সব কিছু দেখলে আমার এই লিস্টে নাম্বার 5-এর পজিশন নাওমি তো ডিজার্ভ করেই করে। নাম্বার 4-এর কথা বললে নাম্বার 4-এ আমি রেখেছি ইও স্কাইকে। এবার ইও স্কাইয়েরও এই বছরটা খুব মানে রোলার কোস্টার রাইড ছিল, যেখানে আমরা দেখেছিলাম ইও স্কাই বছরের শুরুতে একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও জিতে গেছিলো। তারপর রাসেলমেনিয়াতে তার একটা ট্রিপল থ্রেট ম্যাচ হয়, যেখানে ইও স্কাই ফেস করেছিল রিয়া রিপ্লি আর বিয়াঙ্কা ব্লেয়ারকে। আর সেইখান থেকে আমরা দেখতে পেয়েছি যে ইও স্কাই আর রিয়া রিপ্লির মধ্যে একটা বন্ডিং তৈরি হতে শুরু করে। তারপর বছর শেষ হতে হতে ইও স্কাই আর আসুকা মানে কাবুকি ওয়ারিয়ার্সের ব্রেকআপ, মানে সব কিছু দেখলে, তাছাড়া ইও স্কাইয়ের ওয়ার গেমস ম্যাচে তার যে স্পট যেটা প্রত্যেক বছর থাকে, মানে সব কিছু যদি এই বছরটা শুরু থেকে শেষ অবধি মিলিয়ে দেখো, তাহলে ইও স্কাইকে তোমরা অনেক মেন স্পটে পেয়েই যাবে। আর বিশেষ করে এখনও আমরা দেখতে পাচ্ছি যে ইও স্কাই আর রিয়া রিপ্লি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ছুটছে। মাঝখানে তারা ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স হয়েও গেছিলো। তো সব কিছু দেখতে গেলে ইও স্কাই এই বছর অনেক বেটার কাজ করেছে। আর যেমন বললাম মেন স্পটে তোমরা ইও স্কাইকে দেখতে পাবেই পাবে, সেটা ওয়ার গেমস হোক, সেটা মানি ইন দ্য ব্যাংক হোক, সেটা রাসেলমেনিয়া হোক, মানে যাই হোক না কেন, ইও স্কাই জিতেছে কি জেতেনি সেটা বড় ব্যাপার না, কিন্তু ইও স্কাইকে তোমরা মেন স্পটগুলোতে তো দেখতে পাবে। আর আমরা বলতে পারি ইও স্কাইয়ের লেভেল এই বছর অনেকটাই উপরে উঠে গেছে। যেইভাবে কাবুকি ওয়ারিয়ার্স বা তার যে ওই আর কি ড্যামেজ কন্ট্রোল বা যেই বন্ডিংটাই ছিল, সেখানে আসুকাদের সাথে ব্রেকআপ করার পর ইও স্কাই যে একটা সিঙ্গেল সুপারস্টার হিসেবে আগে আসতে চেয়েছে, যেখানে যদিও আমরা তার বন্ডিং রিয়া রিপ্লির সাথে দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাজ এ সিঙ্গেল সুপারস্টারও রিয়া রিপ্লিকে ইও স্কাই বারবারই হারিয়েছে। রিয়া রিপ্লি এখনো ইও স্কাইকে হারাতে পারেনি। তো সব কিছু মিলিয়ে দেখলে ইও স্কাইয়ের স্টক অনেকটাই উপরে উঠেছে এই বছর। তাই আমার মনে হয় আমার এই লিস্টে নাম্বার 4-এর স্পট ইও স্কাই ডিজার্ভ করে। এবার চলে আসি টপ 3-তে, যেখানে 3 নম্বরে আমি রেখেছি আমার ফেভারিট ওমেন সুপারস্টার, যেমন বললাম বেকি লিঞ্চকে। আর এর কারণ আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি, কারণ বেকি লিঞ্চের এই ইয়ারটাকে যদি দেখা হয়, বেকি লিঞ্চের রিটার্ন হয়েছিল রাসেলমেনিয়াতে ডিরেক্ট, যেখানে রাসেলমেনিয়াতে বেকি লিঞ্চ লায়রা ভ্যালকাইরিয়ার ট্যাগ টিম পার্টনার হিসেবে এসেছিল। আর সেখানে আমরা দেখতে পাই বেকি লিঞ্চ আর লায়রা ভ্যালকাইরিয়া চ্যাম্পিয়নশিপও জিতে গেছিলো। তারপর র আফটার রাসেলমেনিয়াতেই বেকি লিঞ্চ লায়রা ভ্যালকাইরিয়ার উপর হিল টার্ন করেছিল। তারপর তার সাথে লায়রা ভ্যালকাইরিয়ার একটা ফিউড চলেছিল, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম বেকি লিঞ্চ নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নও হয়ে গেছিলো। তাছাড়া যেইভাবে সে লায়রা ভ্যালকাইরিয়াকে এলিভেট করেছিল, সেটা অনেক সুপারস্টারের পক্ষে করা সম্ভব না। এছাড়া আমরা দেখেছিলাম যে সেথ রলিন্স আর সিএম পাঙ্কের ফিউডের মাঝেও বেকি লিঞ্চ ঝাঁপিয়ে পড়েছিল। আর আমরা বলতে পারি বেকি লিঞ্চের কারণেই এজে লি ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করেছে। আর বেকি লিঞ্চ এজে লির রিটার্নের পেছনে একটা বিশাল বড় কারণ ছিল। এবার এজে লির কথা থেকে মনে পড়লো, তোমাদের অনেকের মনে হতে পারে যে এজে লিকে আমি কেন আমার টপ 10 লিস্টে রাখিনি। তো তার কারণ হচ্ছে, দেখো এজে লি এই বছর করেছে এটা কি, হ্যাঁ এক রিটার্ন করেছে, তারপর দুটো ম্যাচে কম্পিট করেছে, একটা ওয়ার গেমস আর একটা সিএম পাঙ্কের সাথে ট্যাগ টিম ম্যাচ। তো এইটার থেকে আমি এজে লিকে কী জাজ করবো? কিন্তু হ্যাঁ 2026 এজে লির জন্য একটা ভালো ইয়ার হতে পারে। আর 2026-এ যদি আমি টপ 10 লিস্ট বানাই, তো বছরের শেষে তো সেখানে হয়তো এজেলি থাকতে পারে, কিন্তু সেটা আমি বানাবো কি বানাবো না তার কোনো ঠিক নেই। কারণ যেমন বললাম, তোমরা যেইভাবে টপ 10কে সাপোর্ট করছো, আমার মনে হয় না নেক্সট ইয়ার থেকে আমি এই সিরিজটা কন্টিনিউ করবো বলে। যাই হোক না কেন, বেকি লিঞ্চের কথা বলা যাক, তো তারপর আমরা বেকি লিঞ্চকে ওয়ার গেমস ম্যাচেও দেখেছিলাম। আর এখনও আমরা দেখতে পাচ্ছি বেকি লিঞ্চের সাথে যেইভাবে ম্যাক্সিন ডুপ্রির ফিউড চলছে, সেখানে ম্যাক্সিন ডুপ্রিকেও বেকি লিঞ্চ আর কি এলিভেট করছে অ্যাজ আ সুপারস্টার। তো বেকি লিঞ্চ এই কাজটা খুব ভালো মতো করতে পারে। তার অপোনেন্ট হিসেবে যে থাকে তাকে সুপারস্টার বানাতে বেকি লিঞ্চের একটা বিশাল বড় হাত থাকে। আর তাছাড়াও এই বছরের বেশ কয়েকটা বড় বড় মোমেন্টে বেকি লিঞ্চকে আমরা দেখতে পেয়েছিলাম। তাই আমার মনে হয় টপ 3 লিস্টে বেকি লিঞ্চের থাকা তো আবশ্যক। তাই আমি আমার লিস্টে নাম্বার 3-তে আমার ফেভারিট সুপারস্টার বেকি লিঞ্চকেই রেখেছি। এবার চলে আসা যাক নাম্বার 2-এ, যেখানে আমি রেখেছি টিফিনি স্ট্র্যাটনকে। এবার আমি হয়তো বেকি লিঞ্চকেও নাম্বার 2-এ রাখতে পারতাম, কিন্তু যেমন বললাম বেকি লিঞ্চ এই বছর কোনো বড় চ্যাম্পিয়নশিপ জেতেনি। একটা জিনিস এই বেকি লিঞ্চ একটু ল্যাক করেছে, যদি সেটা হয়ে যেত বেকি লিঞ্চও হয়তো নাম্বার 2-এ চলে আসতো। কিন্তু নাম্বার 2-এ আমি টিফিনি স্ট্র্যাটনকে এই কারণেই রেখেছি যে টিফিনি স্ট্র্যাটন এই বছর মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করার পর যে চ্যাম্পিয়নশিপ রিংটা দিয়েছিল, সেটা বিশাল লম্বা ছিল।
তাছাড়াও সে একে একে তার সামনে যেই অপোনেন্টরা এসেছে তাদের সবাইকে হারাতে হারাতে নিজেকে প্রমাণ করতে করতে গেছে, যেখানে তার সব থেকে বড় ম্যাচ হয়তো ছিল রেসেলমেনিয়াতে, যেখানে সে শার্লেট ফ্লেয়ারকেও ডিফিট করেছিল। হ্যাঁ, বছরের শেষ আস্তে আস্তে আমরা দেখলাম যে জেড কার্গিল তার উপর হিল টার্ন করে তাকে হারিয়ে দিয়েছে, কিন্তু তার আগে তার যে চ্যাম্পিয়নশিপ রিংটা ছিল, যেখানে সে বড় বড় সুপারস্টার যেমন নায়া জ্যাক্স, শার্লেট ফ্লেয়ার, ওই দিক থেকে আমরা দেখেছিলাম ট্রিস স্ট্র্যাটাস, এরকম অনেক বড় বড় নামকে সে হারাতে 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 তার চ্যাম্পিয়নশিপ রিংটাকে স্ট্যাবলিশ করছিল। হ্যাঁ, অনেকের মনে হতে পারে যে তার চ্যাম্পিয়নশিপ রিংটা বোরিং ছিল, কারণ সেরকম কোনো স্টোরি ছিল না, কিন্তু সেটা ডাব্লিউডাব্লিউর দোষ যে ডাব্লিউডাব্লিউ তাকে সেরকম কোনো স্টোরি দিতে পারেনি যেটা আমাদের মেমোরিতে থেকে যাবে। কিন্তু সে যেখানে সুযোগ পেয়েছে সেইখানে সে নিজেকে প্রমাণ করেছে, আর টিভি টাইমের সাথে সে তার যে পপুলারিটি গেইন করেছে সেটাও নেক্সট লেভেলের ছিল। তাই আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে দেখতে গেলে টিফিনি স্ট্র্যাটনের জন্য এই ইয়ারটা একটা মেমোরেবল ইয়ার ছিল। বছরের শেষ আস্তে আস্তে সে হয়তো বেশি কিছু করতে পারেনি, কিন্তু বছরের শুরুতে সে যে কাজটা করে দেখিয়েছে সেই কাজটার জন্য টিফিনি স্ট্র্যাটন অলরেডি নিজেকে একজন মেন ইভেন্ট সুপারস্টার হিসেবে এস্টাবলিশ করে ফেলেছে। আর আমার মনে হয় এবার সে এর থেকে শুধু উপরে যাবে, নিচে নামার কোনো চান্স সেরকম নেই। তো এই কারণে আমি আমার লিস্টে নাম্বার 2-এ টিফিনি স্ট্র্যাটনকে রেখেছি। এবার কথা বলা যাক আমার এই লিস্টের নাম্বার 1 সুপারস্টারের, বা এই বছরের সেরা ফিমেল বা ওমেন সুপারস্টারের, যেখানে আমি রেখেছি রিয়া রিপ্লিকে। হ্যাঁ, আমি জানি এটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে, কারণ এর আগে আমি অনেক ক্ষেত্রে বললাম যে যেহেতু তারা কোনো বড় চ্যাম্পিয়নশিপ জেতেনি তাই তারা আমার এই লিস্টে নাম্বারের মানে কিছুটা নিচে আছে। তো সেদিক থেকে দেখতে গেলে রিয়া রিপ্লিও তো এই বছর সেরকম কোনো চ্যাম্পিয়নশিপ জেতেনি, কিন্তু আমাদের মনে রাখতে হবে রিয়া রিপ্লি এই বছরটা শুরুই করেছিল চ্যাম্পিয়নশিপ জেতার সাথে, যেখানে সে লিভ মর্গানকে হারিয়েছিল র অন নেটফ্লিক্সের ফার্স্ট এপিসোডে, আর যেখানে আন্ডারটেকার তাকে ওভার করতে এসেছিল, আর সেখানে রিয়া রিপ্লি ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে গেছিল। তারপর রাসেলমেনিয়া আস্তে আস্তে আমরা দেখেছিলাম সেই ইউএসকাইয়ের কাছে সেই চ্যাম্পিয়নশিপটা হেরে গেছিল, আর তারপর থেকে সে আর কোনো বড় চ্যাম্পিয়নশিপ জেতেনি, কিন্তু একটা বড় চ্যাম্পিয়নশিপ ভিক্টরি তো রিয়া রিপ্লি নামে অবশ্যই আছে। আর তারপরও তার যে স্টোরিটা চলেছে, যেখানে রিয়া রিপ্লি মানেই হচ্ছে একটা ডমিনেন্ট ফোর্স, আর রিয়া রিপ্লি আসা মানে একটা পাওয়ার হাউস এসেছে, এই ব্যাপারটা তো সবসময় মেনটেন্ড ছিল। আর রাসেলমেনিয়াতেও আমরা তার যে ট্রিপল থ্রেট ম্যাচটা দেখেছিলাম, সেখানেও আমরা দেখেছিলাম রিয়া রিপ্লি ভালো মতো ডমিনেট করেছিল, যদিও আলটিমেটলি সে জিতে যেতে পারেনি। কিন্তু যাই হোক না কেন, তারপরেও রিয়া রিপ্লির সাথে আমরা ইওস্কাইয়ের ফিউড দেখেছিলাম, যেখানে যেমন বললাম যে ইওস্কাই প্রতিবারই রিয়া রিপ্লিকে হারিয়ে দিয়েছিল, কিন্তু ইওস্কাইকে একটা বড় সুপারস্টার হিসেবে এস্টাবলিশ করার পেছনে রিয়া রিপ্লির এই ব্যাপারটাই ছিল, আর রিয়া রিপ্লির হাত তো ছিল। এছাড়াও আমরা দেখেছিলাম ওয়ার গেমসেও রিয়া রিপ্লি অ্যাজ ক্যাপ্টেন হিসেবে এন্টার করেছিল। তাছাড়াও ইওস্কাইয়ের সাথে মিলে সে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও জিতেছিল, আর জাজমেন্টের সাথে যেহেতু তার লিঙ্ক ছিল তার জন্য আমরা দেখেছিলাম ড্যামিয়ান প্রিস্টকে সাহায্য করার জন্য রিয়া রিপ্লি গেছিলো। তো সব কিছু মিলিয়ে দেখতে গেলে এই বছরের সেরা কিছু মোমেন্টে রিয়া রিপ্লিকে আমরা দেখতে পাবো। আর রিয়া রিপ্লি ফিমেল ডিভিশনে বা ওমেন্স ডিভিশনে এমন একজন সুপারস্টার যাকে আমরা বলতে পারি ফিমেল ডিভিশনের ব্রক লেসনার টাইপের, বা অন্তত রোমান রেইন্স টাইপের। মানে তার কাছে হয়তো চ্যাম্পিয়নশিপ থাকুক বা না থাকুক, সে যখন আসে তার অরাটাকে ফিল করা যায়, তার প্রেজেন্সটাকে ফিল করা যায়। রিয়া রিপ্লিকে দেখে মনে হয় তাকে যেখানেই মানে অ্যাড করে দেওয়া হোক না কেন, সেটা যদি সে জিতেও যায় সেটাকে আনবিলিভেবল লাগবে না, দেখে মনে হয় যে রিয়া রিপ্লি সত্যি একটা কোম্পানিকে ক্যারি করতে পারে, রিয়া রিপ্লির মধ্যে সেই অ্যাবিলিটিটা আছে। তো সব দিক মিলিয়ে দেখতে গেলে আমার মনে হয় এই বছরটাও রিয়া রিপ্লির নামেই ছিল, আর রিয়া রিপ্লি এই বছরের সেরা অনেক মোমেন্টে মানে প্রদর্শন করেছে নিজেকে। তো সেই কারণে আমি আমার লিস্টের নাম্বার 1-এ রিয়া রিপ্লিকে রেখেছি। যেমন বললাম এটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে, তোমাদের অনেকেই হয়তো আমার সাথে এই ক্ষেত্রে দ্বিমত হতে পারো বা একমত নাও হতে পারো যে রিয়া রিপ্লি কী করে নাম্বার 1-এ থাকে। তো কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের সেরা 10-এর লিস্ট আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমিও দেখতে চাই তোমাদের মতে এই বছরের সেরা 10 ফিমেল সুপারস্টার বা ওমেন সুপারস্টার কারা ছিল। আর বাকি তোমরা যদি কেউ আমার সাথে একমত হয়েও থাকো সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও, আর পারলে ভিডিওটাকে হাইপও করে দিও। আর যেমন বললাম বছরের সেরা 10-এর লাস্ট এপিসোড আসবে কালকে, মানে আগামীকাল, আর সেটাই হবে বছরের সেরা 10-এর এপিসোড 5 আর লাস্ট এপিসোড। তো সেটার জন্য অপেক্ষা করো, আর বলো তোমরা এই সিরিজটা যাদের যাদের ভালো লাগছে, শুধু তাদের জন্য এই ভিডিওটা বানানো, তারা বলো যে কেমন লাগলো এই সিরিজটা তোমাদের। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।